সাবেক এমপি হাজী সেলিম গ্রেফতার। শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করলেন স্পিকার পদ থেকে। এস আলমের গাড়িতে চড়ায় দুঃখ প্রকাশ করলেন সালাউদ্দিন। গাজায় 6 জিম্মির মরদেহ উদ্ধার। সরকার বিরোধী বিক্ষোভে ভেনেজুয়েলায় গ্রেফতার 86 জন তরুণ তরুণী কারাগার থেকে মুক্তি। ফিলিস্তিন নিয়ে এরদোয়ান ও সিসির সঙ্গে সৌদি যুবরাজের ফোন আলাপ। এবং বাংলাদেশ 185 রান করলে পাকিস্তান হোয়াইট ওয়াশ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি অঞ্জলি কবির। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রোববার মধ্যরাতে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে গ্রেফতার হন হাজী সেলিম। সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার রবিউল ইসলাম ভূঁইয়া। তিনি জানান, হাজী সেলিম সর্বশেষ 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা 7 আসন থেকে এমপি হন। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। গত জানুয়ারিতে হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজী সেলিমের ঢাকা 7 আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এমপি হন তার ছেলে সোলাইমান মোহাম্মদ সেলিম। 2008 সালের 27 এপ্রিল দুদকের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা মামলায় 13 বছরের কারাদণ্ড হয় হাজী সেলিমের। পরে হাইকোর্টে গিয়ে তার সাজা কমে হয় 10 বছর। কিছুদিন কারাভোগের পর গত বছরের জানুয়ারিতে তিনি জামিন পান। বাজারে 5, 10 ও 20 টাকার কাগজের নোটের অবস্থা খুবই নাজুক হওয়ায় এগুলো দ্রুত পরিবর্তন করা হবে। এছাড়া চলতি বা আগামী মাসে বাজেট পুনর্বিবেচনা করা হতে পারে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সোমবার সচিবালয়ে রফতানি উন্নয়ন ব্যুরো কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন। তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। চলতি বা আগামী মাসে বাজেট রিভাইজড বা পুনর্বিবেচনা করা হতে পারে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হবে। খুব শিগগিরই চলতি বছরের রফতানি লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে জানিয়ে ডক্টর সালেউদ্দিন আরো বলেন, বাজারে 5, 10 ও 20 টাকার কাগজের নোটের অবস্থা খুবই নাজুক। এগুলো দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে। এছাড়া দেশের মানুষকে যত্নের সঙ্গে মুদ্রা ব্যবহার করারও পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। জাতীয় সংসদের স্পিকার পদ থেকে শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন। সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে। রংপুর 6 আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য শিরীন শারমিন চৌধুরী টানা 3 মেয়াদে স্পিকারের দায়িত্ব পালন করছিলেন। এর আগে ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার একদিন পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। 8 আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়। তবে সংবিধানের বিধান মতে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও সংসদ ভেঙে দেওয়ার প্রেক্ষাপটে বিগত শেখ হাসিনার সরকার বিলুপ্ত হলেও স্পিকার পদ বহাল ছিল। অবশেষে শেখ হাসিনার সরকারের পতনের 27 দিনের মাথায় পদত্যাগ করলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার স্পিকার নির্বাচিত হন আব্দুল হামিদ। তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে 2013 সালের 30 এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন। গত 7 জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরীন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয়। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থানে রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার গত 27 আগস্ট শিরীন শারমিন চৌধুরী সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। এস আলম গ্রুপের গাড়িতে চড়ে সংবর্ধনা নেয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে।
অনিচ্ছাকৃত ভুলে এস আলমের গাড়ি ব্যবহার করার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। সোমবার দুপুর রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দুঃখ প্রকাশ করেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘ 10 বছর পর আমার নিজ নির্বাচনী জেলার সংবর্ধনায় অংশ নিয়েছিলাম। আমি বিমানবন্দর থেকে নেমে কোন গাড়িতে করে যাব সেটা তো আমি ঠিক করতে পারিনি। যারা সংবর্ধনার আয়োজন করেছিল, চকরিয়া জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, তারা ঠিক করে দিয়েছেন। তিনি বলেন, বিমানবন্দরে নামার পর আমাদের নেতাকর্মীরা বলেছে এই গাড়িতে ওঠেন। এখন সেই গাড়িটি কার তা খোঁজ নেয়ার চিন্তা ভাবনার মধ্যে ছিলাম না। 10 বছর পর নিজ জেলায় যাচ্ছি, তাই আবেগাপ্লুত ছিলাম। মনের মধ্যে বাসনা ছিল কখন মা বাবার কবর জিয়ারত করব। সাবেক এই মন্ত্রী বলেন, পরে জানতে পারি গাড়িটি আমার এক ছোট ভাইয়ের, যিনি এস আলম গ্রুপে চাকরি করেন। তিনি কোম্পানির বিভিন্ন জমি জমার বিষয়গুলো দেখে থাকেন, এজন্য তাকে চলাচলের জন্য গাড়ি দিয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেন, আমি এস আলম কোম্পানির গাড়ি ব্যবহার করেছি। এ নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হওয়ার পর দেশবাসীর মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমি যদি অনিচ্ছাকৃতভাবে দেশবাসী ও কারো মনে কষ্ট দিয়ে থাকি, তার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা চাইছি। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosno, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন বাংলাদেশ সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুরে নিহত ওসমান গনিকে দাফনের 1 মাসের মাথায় তার মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত বিচারকের নির্দেশে কবর থেকে ওসমান গনির মরদেহ তোলা হয়। সোমবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিহতের মরদেহ কবর থেকে তুলে সুরতহাল রিপোর্ট তৈরি করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। রায়পুর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদ আরমান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 4 আগস্ট লক্ষ্মীপুরে শহরের গুলিতে নিহত হন ওসমান গনি। ওই দিনই রায়পুর উপজেলার বাসাবাড়ি এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি ওই গ্রামে মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে। পুলিশ জানায়, 4 আগস্ট লক্ষ্মীপুরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের গুলিতে 4 শিক্ষার্থী নিহত হন। তার মধ্যে ওসমান সাব্বির হত্যার ঘটনায় 91 জনের নাম উল্লেখ করেও অজ্ঞাত 200 জনকে আসামি করে মামলা হয়।
14 আগস্ট অপর নিহত সাব্বিরের বাবা আমির হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় সম্মিলিত এজাহার দায়ের করেন। রায়পুর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান সাংবাদিকদের বলেন, বিচারিক আদালতের নির্দেশে শহীদ ওসমান গনির মরদেহ কবর থেকে তোলা হয়েছে। ময়নাতদন্ত শেষে আমাদের উপস্থিতিতে তাকে কবরস্থানে পুনরায় দাফন করা হবে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। রবিবার 1 সেপ্টেম্বর মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে ব্রঙ্কসের ওয়েসিস 1907 হোয়াইট প্লেন্স রোডে 7ম বার্ষিক স্কুল সাপ্লাই ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আপনি দিনে রাত্রে যে কোনো সময় মজুমদার ফাউন্ডেশনকে আপনি পাবেন, মজুমদার ভাইকে পাবেন। স্পেশালি হি ইজ দ্য নেম, ফাউন্ডেশন ইজ নাথিং। মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে ব্রঙ্কসের ওয়েসিস 1907 হোয়াইট প্লেন্স রোডে অনুষ্ঠিত হয়ে গেল 7ম বার্ষিক স্কুল সাপ্লাই ইভেন্ট। এই বিশেষ আয়োজনে ফাউন্ডেশনটির পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য স্কুল সামগ্রী, স্কুল ব্যাগ, বই, স্বাস্থ্য সম্পর্কিত যন্ত্রাংশ, ওষুধপত্র এবং খাদ্য বিতরণ করা হয়। প্রার্থনা পর্বের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে কৃতী ছাত্রদের পুরস্কার বিতরণও করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট নেতৃবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তাদের শিক্ষা জীবনে আরও সাফল্যের জন্য অনুপ্রাণিত করেন। I would like to thank Mr. Majumdar for inviting Ponce Bank for his 8th annual Back to School giveaway event. This is one of our largest events in Parkchester that not only is focused on our young people who are the future of our communities. Thank you, Mr. Majumdar, Mr. Reza, Mr. Chowdhury, Mr. Rahman for meeting with me this week, and I look forward to working with all of you. মজুমদার ফাউন্ডেশনের কর্ণধার জনাব এন মজুমদার এই ইভেন্টের মূল আয়োজক ছিলেন। তার সঙ্গে সহযোগিতায় ছিলেন এইচ ঘোষ, মঞ্জুর হোসেন জগলু সহ অন্যান্য সক্রিয় সদস্যরা। ফাউন্ডেশনটি 17 বছর ধরে সমাজের সেবামূলক কাজ করে আসছে এবং তাদের এই উদ্যোগ ব্রঙ্কসের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এবারের ইভেন্টে শিক্ষার্থীদের মাঝে যেসব সামগ্রী বিতরণ করা হয় তা তাদের নতুন শিক্ষাবর্ষে প্রয়োজনীয় সরঞ্জামগুলোর চাহিদা পূরণ করবে। এছাড়া স্বাস্থ্য সম্পর্কিত যন্ত্রাংশ ও ওষুধপত্র প্রদান করায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী বছরেও এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে মজুমদার ফাউন্ডেশন। মজুমদার ফাউন্ডেশন ব্যাগ বিতরণ থেকে আমি দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। গাজা উপত্যকায় হামাসের হাতে বন্দী 6 জিম্মির মরদেহ উদ্ধার করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার রাফা এলাকার এক সুড়ঙ্গ থেকে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী রবিবার তাদের বিবৃতিতে বলেছে, জিম্মিদের মরদেহ ইসরায়েলে ফেরত আনা হয়েছে। তাদের সবাইকে 7 অক্টোবর বন্দী করা হয়েছিল। গাজা উপত্যকায় হামাস সন্ত্রাসীরা তাদের হত্যা করেছে। বিবৃতিতে আরো বলা হয়, নিহতদের পরিবারের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা করে হামাস। এই হামলায় অন্তত 1200 ইসরায়েলি নিহত ও 250 জনকে জিম্মি করা হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে আসছে। হামাসের আক্রমণের জবাবে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত 40,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেনাবাহিনী বিবৃতি অনুযায়ী 6 জিম্মির নাম কার্মেল গ্যাট, এডেন ইয়েরুশালমি, হেরোস গোল্ডবার্গ পোলিন, আলেকজান্ডার লোবানোভ, আলমগ সারুসি ও মাস্টার সার্জেন্ট ওরি ডানিনো। ভেনেজুয়েলায় সরকার বিরোধী বিক্ষোভ করে গ্রেফতার হওয়া 86 জন তরুণ তরুণীকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। দেশটির মানবাধিকার সংস্থা এ তথ্য জানিয়েছে। গত জুলাইয়ে দেশটিতে অনুষ্ঠিত হওয়া প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ এনে আন্দোলনে নামেন এসব তরুণ তরুণীরা। 2013 সাল থেকে ক্ষমতায় থাকা নিকোলাস মাদুরোকে গত 28 জুলাই অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কাউন্সিল এবং শীর্ষ আদালত, কিন্তু এতে ভোটের সংখ্যা প্রকাশ করা হয়নি।
অন্যদিকে ওই নির্বাচনে থাকা বিরোধী নেতা এডমন্ড গঞ্জালেজ নিজেকে বিপুল ভোটে জয়ী দাবি করেন। এই ঘটনার পরই নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনে নামেন বিক্ষোভকারীরা। এতে 27 জন নিহত হয় এবং গ্রেফতার হন 2400 জন। এই মৃত্যুর জন্য ভেনেজুয়েলার সরকার বিরোধী দলকে দায়ী করেছে। ভেনেজুয়েলার বেসরকারি মানবাধিকার সংস্থা ফরো পেনালের সভাপতি আলফ্রেডো রোমেরো রোববার এক্সপোস্টে বলেন, বিক্ষোভের সময় গ্রেফতার হওয়া 86 জন কিশোর কিশোরীর সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়েছে। এদিকে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ভেনেজুয়েলা কর্তৃপক্ষ। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এবং মিশরের প্রেসিডেন্ট ফাত্তা আল সিসির সঙ্গে পৃথক ফোনালাপ করেছেন সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, রোববার মধ্যপ্রাচ্যের এই 3 প্রভাবশালী নেতা ফিলিস্তিনে চলমান গণহত্যা ও অন্যান্য আঞ্চলিক সমস্যা নিয়ে কথা বলেছেন। খবর আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, এরদোয়ানের সঙ্গে সৌদি যুবরাজ বলেন, ফিলিস্তিনে আগ্রাসন বন্ধে আবারও ইসলামিক দেশগুলোর ঐক্যবদ্ধ হতে হবে এবং জনগণের উপর ভয়াবহ হামলা বন্ধে চাপ প্রয়োগ করতে হবে বলে জানান তিনি। ফাত্তা আল সিসির সঙ্গে ফোনালাপে ক্রাউন প্রিন্স বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের অভিযান বন্ধ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ তারা একের পর এক ফিলিস্তিনের উপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। সাভারে বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে সাভার পৌর বিএনপির উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি আনিসুর রহমান জানান, সাভার পৌর এলাকার ব্যাংক কলোনিতে মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মইনুল হোসেন বিল্টু। সভায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ কফিল উদ্দিন, সাভার পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ মোহাম্মদ রেফাতুল্লাহ, পৌর বিএনপির সহ সভাপতি ফেরদৌস আহমেদ প্রদীপ,
3 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ কবির আহমেদ, বিএনপির নেতা আকবর হোসেন, হাজী ওমর আলী ডাওর, আমিনুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম খান। পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ। সভায় খন্দকার শাহ মইনুল হোসেন বিল্টু বলেন, দেশের এক ক্রান্তি লগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছেন, দেশের মানুষের প্রকৃত স্বাধীনতা এনে দিয়েছিলেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনের জন্য আপনারা প্রস্তুত হন। গণতান্ত্রিক উপায়ে বিএনপি প্রতিটি নির্বাচনে জয়লাভ করেছিল, আগামী নির্বাচনেও আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম ও শিক্ষিকা রহিমার অপসারণ দাবিতে সহস্রাধিক শিক্ষার্থী জনতা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে। আমাদের প্রতিনিধি শাহাদাত হোসেন জানান, গতকাল রবিবার সকাল 10:30টায় রামার চর ঘুরকা আঞ্চলিক রাস্তার সলঙ্গা ডিগ্রি কলেজ চৌরাস্তা মোড়ে অবরোধ করেছে তারা। পরে অভিযুক্ত শিক্ষকদ্বয়ের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিলে কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও নারী লোভী প্রধান শিক্ষক শহীদুল ও দুশ্চরিত্রা শিক্ষিকা রহিমার পরক্রিয়া, অনৈতিকতা ও অপসারণের লিফলেটও বিতরণ করা হয়। সলঙ্গা বাজারের বড় ব্যবসায়ী প্রধান শিক্ষক শহীদুল কালো টাকার দাপটে সংশ্লিষ্টদের ম্যানেজ করে নির্লজ্জভাবে ক্ষমতাকে আঁকড়ে ধরে রেখেছে বলেও অভিযোগ উঠেছে। এ বিষয়ে সপ্তাহব্যাপী বিক্ষোভ মিছিল, আলোচনা সভা, ক্লাস বর্জন, অবরোধ, লিখিত অভিযোগ সহ বিভিন্ন কর্মসূচি চলমান থাকায় প্রাচীনতম এ বিদ্যাপীঠে শিক্ষার পরিবেশ, পাঠদান ও ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাদের দুইজনের কারণে অন্যান্য শিক্ষকদেরও সমাজে দাঁড়াতে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে। অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ, ক্লাস ফাঁকি, পরক্রিয়া সহ নানাবিধ দুর্নীতির সাথে শহীদুল রহিমার অনৈতিকতার বিচার ও তদন্ত চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করলেও রহস্যজনক কারণে সুষ্ঠু তদন্তে কালক্ষেপণ হচ্ছে বলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা প্রশ্ন তুলেছেন। এ বিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান জানান, 5 কর্মদিবসের মধ্যে ভেটেরিনারি সার্জনকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি সোমবার সরেজমিনে গিয়ে তিনি তদন্ত করবেন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে আবারও ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন
নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন বিনোদন সংবাদ। অভিনেত্রী ঋতুপর্ণা এবং ফেরদৌসের সম্পর্ক বহু বছরের। প্রায় অর্ধশত চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেছেন তারা। বাংলাদেশের মাটিতে পা রাখলেই ফেরদৌসের বাড়িতে বেড়াতে যান ঋতুপর্ণা। তবে গত 1 মাস ধরে ফেরদৌসের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না তিনি। এই পরিস্থিতিতে প্রিয় বন্ধুর খোঁজ না পেয়ে বেশ উৎকণ্ঠায় রয়েছেন ঋতুপর্ণা। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ঋতুপর্ণা জানান, গত 1 মাস ধরে ফেরদৌসের কোনো খোঁজ পাচ্ছি না। তার হোয়াটসঅ্যাপ নম্বরও বন্ধ রয়েছে। আমি খুবই উদ্বিগ্ন। প্রত্যেকেই ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল সমর্থন করতে পারেন, তবে মানুষ হিসেবে ফেরদৌস অসাধারণ। তার ব্যক্তিত্ব এবং মানসিকতা দেখে অনেকেই তাকে প্রশংসা করেন। আমি জানার চেষ্টা করেছি সে এখন কোথায় আছে। কেউ যদি কিছু জানাতে পারেন তবে চিন্তামুক্ত হতাম। ফেরদৌসের ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে 4 আগস্ট রাত পর্যন্ত ঢাকাতেই ছিলেন ফেরদৌস। এর 2 দিন আগেও বিটিভিতে উপস্থিত হয়ে টেলিভিশন চ্যানেলের ওপর হামলার প্রতিবাদ করেছিলেন তিনি। কিন্তু 5 আগস্ট থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ এবং ফেসবুক অ্যাকাউন্টে 4 আগস্টের পর থেকে কোনো স্ট্যাটাসও শেয়ার করা হয়নি। এদিকে গুঞ্জন উঠেছে যে ফেরদৌস পরিবার নিয়ে দেশ ছেড়েছেন, তবে এই বিষয়ে এখনো কোনো সত্যতা পাওয়া যায়নি। তার ব্যক্তিগত সহকারীর মোবাইল নম্বরও বন্ধ থাকায় বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঢালিউড চিত্রনায়ক আরেফিন শুভর নামে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 10 কাঠার একটি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। জানা গেছে রাজুকের সংরক্ষিত কোটায় এই বিশাল মূল্যের প্লটটি পেয়েছেন শুভ। তার প্লটের আইডি নম্বর 01403008 এবং কোড নম্বর 190899। রাজুকের বরাদ্দ নীতিমালা অনুযায়ী সংরক্ষিত কোটা 13/A ধারায় এই প্লটটি বরাদ্দ পেয়েছেন তিনি। রাজুকের সংরক্ষিত কোটায় 13/A ধারা অনুযায়ী রাজুক এলাকা যাদের নিজস্ব প্লট বা ফ্ল্যাট নেই সেই সব সংসদ সদস্য, বিচারপতি, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সরকারি ও বেসরকারি কর্মকর্তা এবং যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে অবদান রেখেছেন তারা এই ধারা অনুযায়ী প্লট বরাদ্দ পাওয়ার যোগ্য। বোর্ড সাভার সিদ্ধান্ত অনুসারে 2023 সালের 27 নভেম্বর রাজুকের উপপরিচালক নায়েব আলী শরীফ স্বাক্ষরিত এক আদেশে আরেফিন শুভকে এই 10 কাঠার প্লট চূড়ান্তভাবে বরাদ্দ দেওয়া হয়। এই বরাদ্দ প্রসঙ্গে রাজুকের তৎকালীন চেয়ারম্যান আনিসুর রহমান মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সংরক্ষিত কোটায় আরেফিন শুভকে প্লট বরাদ্দ দেওয়ার বিষয়টি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে। আরেফিন শুভর এই প্লটের বাজার মূল্য প্রায় 12 কোটি টাকারও বেশি। প্রতিটি কাঠার বাজার মূল্য প্রায় 1 কোটি 20 লাখ টাকা। কিন্তু সংরক্ষিত কোটায় বরাদ্দ পাওয়ায় তিনি এই প্লটের জন্য প্রতি কাঠা মাত্র 3 লাখ টাকা হিসেবে সর্বমোট 30 লাখ টাকা পরিশোধ করেছেন। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট ভাগাভাগি করেছেন হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাসকিন আহমেদ। তাতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের জন্য নাগালের মধ্যেই লক্ষ্য রাখল বাংলাদেশ। 43 রানের বিনিময়ে হাসান মাহমুদ 5 উইকেট পূর্ণ করেছেন। টেস্টে এটা তার প্রথম 5-আর। নাহিদ রানা নিয়েছেন 4টি, তাসকিনের শিকার 1। সোমবার পেসারের কল্যাণে শান মাসুদের দলকে 172 রানে অল আউট করেছে বাংলাদেশ। জয় এবং হোয়াইট ওয়াশের জন্য 185 রান করতে হবে টাইগারদের। আগের ম্যাচে স্বাগতিকদের 10 উইকেটে হারিয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। দারুণভাবে তৃতীয় দিন শেষ করা বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে সোমবার কয়েক ওভারের মধ্যেই উইকেটের দেখা পেয়ে যায়। আগের দিনের অপরাজিত থাকা সাইম আয়ুবকে 20 রানে ফিরিয়ে দেন তাসকিন। তারপর প্রথম সেশনে শুধুই নাহিদ রানা। তৃতীয় দিনের শেষ বিকেলে ঝলক দেখিয়েছিলেন আরেক পেসার হাসান মাহমুদ। 138 রান করা লিটন দাসকে দারুণ সঙ্গ দিয়ে 2 উইকেট তুলে নেন তিনি। আব্দুল্লাহ শফিককে 3 রানে ও নাইট ওয়াচম্যান হিসেবে নামা খুররাম শেহজাদকে 0 রানে ফেরান তিনি।
সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরো একবার। সাবেক এমপি হাজী সেলিম গ্রেফতার। শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করলেন স্পিকার পদ থেকে। এস আলমের গাড়িতে চড়ায় দুঃখ প্রকাশ করলেন সালাউদ্দিন। গাজায় 6 জিম্মির মরদেহ উদ্ধার। সরকার বিরোধী বিক্ষোভে ভেনেজুয়েলায় গ্রেফতার 86 জন তরুণ তরুণী কারাগার থেকে মুক্তি। ফিলিস্তিন নিয়ে এরদোয়ান ও সিসির সঙ্গে সৌদি যুবরাজের ফোন আলাপ। এবং বাংলাদেশ 185 রান করলে পাকিস্তান হোয়াইট ওয়াশ। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া সহ স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপিটিভি, জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।